এখন ভাই আমি তোমাদের কয়েকটা সূত্র সম্পর্কে ধারণা দেব। এই সূত্রগুলো প্রমাণ যদিও তোমাদের পরীক্ষায় আসে না, শুধু এই যে গত ক্লাসে আমি যে প্রমাণটা করাইলাম এই প্রমাণটা তোমাদের রচনামূলক প্রশ্নে আসে, এজন্য আমি এটা করাই দিছি। বাকিগুলো তোমাদের পরীক্ষায় আসে না। হ্যাঁ, আমি যার সূত্রগুলো দ্বারা কোনটা কি বোঝাচ্ছে সেটা বুঝিয়ে দেবো, যাতে তোমরা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তাহলে প্রথম আমরা আসো যে সূত্রটা একটু আগে প্রমাণ করলাম সেটাই বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, মুক্ত অবস্থায় নির্গমন, অর্থাৎ অরিফিস থেকে পানি বাহিরে বা মুক্ত প্রান্তে বা বাতাসে নির্গত হবে। ঠিক আছে, এই অবস্থায় আমাদের নির্গমনের সূত্র হচ্ছে এইটা, অর্থাৎ অরিফিস থেকে ডাইরেক্ট বাতাসে পানিটা নির্গত হবে বা খালি জায়গায়। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমাদের সূত্র হবে 2/3। সিডি হচ্ছে নির্গমন সহগ, বি হচ্ছে অরিফিসের প্রস্থ, এরপর √2g, তো আমরা জানি জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, H2 হচ্ছে অরিফিসের মুক্ত তল অর্থাৎ পানির তল থেকে অরিফিসের নিচের প্রান্তের গভীরতা H2, H1 হচ্ছে পানির তল থেকে অরিফিসের উপরের প্রান্তের গভীরতা। ঠিক আছে, তাহলে H2 টু দি পাওয়ার 3/2 মাইনাস H1 টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে আমাদের মুক্ত অবস্থায় নির্গমন, অর্থাৎ বাতাসে যখন আমাদের অরিফিস থেকে পানি নির্গত হবে তখন হচ্ছে আমাদের এই সূত্র। এখন অরিফিসটা যদি পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নির্গমনের সূত্রটা আবার আলাদা হবে, অর্থাৎ এই সূত্র, এই চিত্রটা খেয়াল করো। এই চিত্রে দেখো আমাদের এখানে দুইটা চেম্বার আছে। হ্যাঁ, এই পাশে একটা পানির চেম্বার আছে, এই পাশে একটা চেম্বার আছে, মাঝখানে আমরা অরিফিস স্থাপন করছি বা ছিদ্র করে দিয়েছি। ঠিক আছে, এখন এই পাশে পানির লেভেল হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, আর এখানে হচ্ছে পানির লেভেল একদম টপ পর্যন্ত। তাহলে এই পাশে যেহেতু পানি বেশি, তাহলে এই পাশ থেকে পানি কি হবে, এই পাশে পাস হবে। কিন্তু দেখো তো এখানে অরিফিসের যে অংশটুকু আছে এই অংশটুকু কি পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে না? অর্থাৎ এই যে ফাঁকা অংশটুকু কি পানির মধ্যে অলরেডি ডুবন্ত অবস্থায় আছে না? পানির মধ্যে কিন্তু অলরেডি ডুবন্ত অবস্থায় আছে, এখানে কিন্তু পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল না। তাহলে যখন অরিফিসটা সম্পূর্ণ পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে, সেই অবস্থায় অরিফিস দিয়ে নির্গমনের পরিমাণ বা নির্গমন নির্ণয়ের সূত্র হবে সিডি নির্গমন সহ কিন্তু বি অরিফিসের ব্যাস √2gh। এখানে দেখো জির সঙ্গে কিন্তু এইচ ছিল না, এখানে এইচ আছে। এই এইচটা হচ্ছে দুই পার্শ্বের অর্থাৎ এই চেম্বার এবং এই চেম্বারের মধ্যে পানির উচ্চতার পার্থক্য। এই পাশে পানির উচ্চতা হচ্ছে এইটা, এই পাশে পানির উচ্চতা হচ্ছে এইটা। তাহলে এই দুইটার মধ্যে পানির উচ্চতা কতটুকু, এই যে এতটুকু না ভাইয়া, উচ্চতার পার্থক্য এতটুকু। তাহলে আমাদের এই রুটের মধ্যে যে এইচটা আছে এই এইচটা হচ্ছে দুই চেম্বারে পানির উচ্চতার পার্থক্য। ঠিক আছে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো আমাদের শেষে কি আছে, H2 মাইনাস H1। এখানে ওই সেম জিনিস, অরিফিসের নিচের প্রান্তের গভীরতা H2, উপরের প্রান্তের গভীরতা হচ্ছে উপর থেকে অর্থাৎ মুক্ততল থেকে পানির মুক্ততল থেকে নিচের প্রান্তের গভীরতা H2, মুক্ততল থেকে উপরের প্রান্তের গভীরতা হচ্ছে H1। তাহলে এই যে এখানে আমাদের H2 মাইনাস H1 করা আছে। ঠিক আছে, এখন এই দুইটা সূত্রের সমন্বয়ে তৈরি হয়েছে হচ্ছে এই সূত্রটা। কিভাবে দেখো, যখন অরিফিসটা কিছু অংশ নিমজ্জিত অবস্থায় থাকবে এবং কিছু অংশ মুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ বাতাসে নির্গমন হবে পানি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই পাশে পানির লেভেল হচ্ছে একদম টপ পর্যন্ত, এই পাশে পানির লেভেল হচ্ছে অরিফিসের প্রায় মাঝ বরাবর বা ধরলাম একটা নির্দিষ্ট উচ্চতায় অরিফিস পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো অরিফিসের এই অংশটুকু, হ্যাঁ আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, অরিফিসের এই যে নিচের অংশটুকু, এইটুকুতে কি হচ্ছে, নিমজ্জিত অবস্থায় পানি নির্গমন হচ্ছে এটার মতো। ঠিক আছে, এটাতে জাস্ট সম্পূর্ণ নিমজ্জিত ছিল, এটাতে এই অংশটুকু নিমজ্জিত আছে। হ্যাঁ, আর উপরের অংশটুকু দেখো এইদিকে কিন্তু পানি নেই, তাহলে উপরের অংশটুকুতে আবার এটার মতো মুক্ত অবস্থায় নির্গমন হচ্ছে। তাহলে নিচের অংশের জন্য আমরা এই সূত্র দিয়ে নির্গমনের পরিমাণ বের করব এবং উপরের অংশের জন্য আমরা এই সূত্র দিয়ে নির্গমনের পরিমাণ বের করব। বের করার পর এই দুইটাকে যোগ করলে আমরা আংশিক নিমজ্জিত অবস্থায় অরিফিস দিয়ে নির্গমনের পরিমাণ পাবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে আংশিক ডুবানো অবস্থায় নির্গমন, এখানে দেখো H1 আছে, H2 H আছে, এগুলো সেম জিনিসই, H2 আর H1ই, জাস্ট এখানে নামটা একটু আলাদা হয়ে গেছে। কি জন্য, এখানে তোমার দেখো আমাদের এখানে অংশ হচ্ছে দুইটা। ঠিক আছে, প্রথমে তোমরা প্রথম অংশটা খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম অংশতে আমাদের কি আছে দেখো, প্রথম টুকু ঠিকই আছে, এই সূত্রের প্রথম টুকুর সাথে ঠিক আছে, 2/3 CDB √2g, 2/3 CDB √2g, এই পর্যন্ত ঠিকই আছে। এখন এখানে ছিল হচ্ছে H2 টু দি পাওয়ার 3/2 মাইনাস H1 টু দি পাওয়ার 3/2, এটা ছিল, তাই তো। আর এখানে আছে দেখো কি H টু দি পাওয়ার 3/2 মাইনাস H1 টু দি পাওয়ার 3/2, জিনিস সেমি। এখানে দেখো আমাদের H2 কি ছিল, H2 ছিল হচ্ছে মুক্ত অবস্থায় অরিফিসের নিচের প্রান্তের মুক্ততল থেকে গভীরতা,
আর H1 ছিল হচ্ছে পানির তল থেকে উপরের তল থেকে অরিফিসের উপরের প্রান্তের গভীরতা, সেটা কি মুক্ত অবস্থায়। তাহলে এখানে মুক্ত অবস্থায় আছে কতটুকু অরিফিস, এই দেখো এতটুকু অরিফিস কিন্তু মুক্ত অবস্থায় আছে। তাহলে এতটুকু অরিফিসের উপরের গভীরতা কি, উপরের মুক্ত পানি তল থেকে অর্থাৎ পানির সারফেস থেকে এই মুক্ত তলের অর্থাৎ মুক্ত যতটুকু আছে অরিফিস, এই অরিফিসের উপরের প্রান্তের গভীরতা কি H1 না। আর এই যে পানির তল থেকে অরিফিসের অর্থাৎ যে অংশটুকু খোলা অবস্থায় আছে, পানির মধ্যে ডুবানো অবস্থায় নেই, এই অংশটুকু নিচের অংশের গভীরতা কতটুকু দেখো তো, H পরিমাণ না, H পরিমাণ কিন্তু। তাহলে এই সূত্রের ক্ষেত্রে কি ছিল, মুক্ত অবস্থায় অরিফিসের নিচের প্রান্তের গভীরতার উপর 3^2 মাইনাস উপরের প্রান্তের গভীরতার 3^2। তাহলে এইখানে যেহেতু মুক্ত অবস্থা হচ্ছে এতটুক, তাহলে এখানে নিচের অংশ হচ্ছে H এবং উপরের গভীরতা হচ্ছে H1, সেই জন্য এখানে H2 এর পরিবর্তে H নিয়ে আসা হয়েছে এই জাস্ট এই জায়গার জন্য। কারণ কি, এখানে আমাদের খোলা অরিফিসের নিচের প্রান্তের গভীরতা হচ্ছে H দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, আর ওখানে জাস্ট নিচের প্রান্ত H2 দিয়ে প্রকাশ করা হয়েছিল। তাহলে H2 এখানকার H আর ওখানকার H2 কিন্তু সেম জিনিসই, ঠিক আছে, দুটাই হচ্ছে মুক্ত অরিফিসের নিচের প্রান্তের গভীরতা পানিতল থেকে, ঠিক আছে। আর এখানে আমাদের মুক্ত অরিফিসের উপরের প্রান্তের গভীরতা হচ্ছে H1। তাহলে সেই জন্য এখানে H হচ্ছে নিচের প্রান্তের গভীরতা, তাহলে সূত্রে এখানে কি বসবে, নিচের প্রান্তের গভীরতার উপর 3^2 মাইনাস আমাদের উপরের প্রান্তের গভীরতার উপর 3^2। ঠিক আছে, তাহলে আশা করতেছি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। এই অংশ আর এই অংশ কিন্তু সেমই, জাস্ট নামটা একটু এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে উপরের প্রান্তে নিচের প্রান্তের গভীরতার উপর 3^2 মাইনাস উপরের প্রান্তের গভীরতা, গভীরতা কই থেকে, পানির উপরের প্রান্ত থেকে গভীরতা, ঠিক আছে, গভীরতার উপর 3^2। এখন এই অংশটুকুর জন্য আমরা নির্গমন পাইলাম হচ্ছে এই অংশটুকু দিয়ে, ঠিক আছে। এখন নিমজ্জিত অবস্থায় যতটুকু দিয়ে নির্গমন হচ্ছে, এখানে অরিফিস কি হয়েছে, কিছু অংশ নিমজ্জিত অবস্থায় আছে, কিছু অংশ মুক্ত অবস্থায় আছে। তাহলে নিমজ্জিত অবস্থায় যে পরিমাণ নির্গমন হচ্ছে এই অংশ দিয়ে, সেটা আমরা বের করবো কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে না, কারণটা কি ছিল, ডুবানো অবস্থায় নির্গমন। তাহলে এখন এই আংশিক ডুবানো অরিফিসের ক্ষেত্রে যতটুকু অংশ ডুবানো আছে অতটুকু অংশের নির্গমন বের করার জন্য আবার আমাদের এই সূত্রটা এখানে নিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এই সূত্রে কি ছিল, CDB√2GH, এখানে দেখো CDB√2GH আছে, প্রথম অংশ কিন্তু ঠিকই আছে, দ্বিতীয় অংশ ঠিকই আছে, জাস্ট এখানে একটু নামটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে দেখো, এখানে আমাদের কি ছিল H2 H1, অর্থাৎ ডুবন্ত অবস্থায় নিচের প্রান্তের গভীরতা এবং উপরের প্রান্তের গভীরতার পার্থক্য, ঠিক আছে। তাহলে দেখো ওই নিচের প্রান্তের গভীরতা মাইনাস উপরের প্রান্তের গভীরতা। তাহলে এখানেও দেখো ডুবন্ত অবস্থায় অরিফিসের উপরের প্রান্তের গভীরতা কোনটা, H, এবং নিচের প্রান্তের গভীরতা কোনটা, এই যে এই জায়গার গভীরতা হচ্ছে H2। তাহলে এখানে সূত্রে কি ছিল, নিচের প্রান্ত থেকে উপরের প্রান্ত বাদ যাবে, এখানে নিচের প্রান্ত হচ্ছে H2 এবং ডুবন্ত অবস্থায় উপরের প্রান্ত হচ্ছে H, ঠিক আছে। সেই জন্য এই যে নিচের প্রান্ত থেকে উপরের প্রান্ত H বাদ গেছে এখানে, অর্থাৎ এই জিনিস আর এই জিনিস সেম, জাস্ট এখানে একটু কন্ডিশন ভিন্ন জন্য নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সমষ্টি হচ্ছে আমাদের আংশিক অবস্থায় আংশিক ডুবানো অবস্থায় নির্গমনের পরিমাণ, কারণ এখানে মুক্ত অবস্থাতেও কিছু পরিমাণ নির্গত হচ্ছে নির্গমন হচ্ছে, ডুবন্ত অবস্থাতেও কিছু পরিমাণে নির্গমন হচ্ছে, ঠিক আছে। তো আশা করতেছি এই তিনটা সূত্র তোমরা বুঝতে পারছো। এই তিনটা সূত্রের মাঝে তোমাদের আংশিক ডুবানো অবস্থায় এটা দিয়ে ম্যাথ আসে এবং এই প্রমাণটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তিনটা সূত্রই মনে রাখা লাগবে, যেহেতু আমাদের আংশিক ডুবানো অবস্থায় নির্গমনের পরিমাণের ম্যাথ আছে, সেজন্য আমাদের মুক্ত অবস্থায় নির্গমন, ডুবানো অবস্থায় নির্গমন এবং আংশিক ডুবানো অবস্থায় নির্গমন তিনটা সূত্রই মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আসো ভাইয়া, আমরা আরো কয়েকটা সূত্র আছে, এই কয়েকটা সূত্র দেখে আমরা ম্যাথ শুরু করব। এখন ভাইয়া আমি এই অধ্যায়ের আরো দুটো গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আলোচনা করব। এই দুটো সূত্র দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু ম্যাথ থাকে। তো প্রমাণগুলো যদিও ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই সূত্র দুটো তোমাদের কিন্তু বুঝতে হবে, এখানে কোন জিনিসটা দিয়ে আসলে আমরা কি বুঝবো, ঠিক আছে। তো এখানে আসলে এই যে সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধরো কোনো একটা আয়তাকার ট্যাঙ্ক বা অর্ধগোলাকার ট্যাঙ্কের মধ্যে যদি পানি থাকে এবং এর তলায় যদি আমরা একটা ছিদ্র করি এ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এই ছিদ্র দিয়ে পানিটা অর্থাৎ বের হয়ে যেতে কি পরিমাণে সময় লাগবে, অর্থাৎ ধরো পুরো পানি বের হয়ে যেতে বা আংশিক পানি বের হয়ে যেতে কি পরিমাণে আমাদের সময় লাগবে, সেটাই হচ্ছে আমাদের এই সূত্রের সাহায্যে অর্থাৎ আমাদের এই সূত্রগুলোর সাহায্যে বের করা হয়, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা এই সূত্রগুলো দিয়ে আসলে কোন H1 তারপর তোমার হচ্ছে CD, এগুলো তো আমরা জানি, তারপর জাস্ট একবার বলে দিই। দেখো
এখানে আমাদের প্রথম যে সূত্রটা আছে আয়তাকার ট্যাঙ্কের ট্যাঙ্ক অরিফিস দিয়ে পানি খালি হবার সময়, অর্থাৎ একটা আয়তাকার ট্যাঙ্কের মধ্যে ধরো প্রাথমিক অবস্থায় পানি ছিল হচ্ছে H1 উচ্চতায়, পরবর্তীতে পানি এখান থেকে বের হয়ে যাওয়ার পর H2 উচ্চতায় আসলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের বলা থাকবে কত সময় লাগবে এই H1 উচ্চতা থেকে H2 উচ্চতায় পানি আসতে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সূত্র হবে 2a, এখানে a হচ্ছে আমাদের এই আয়তাকার ট্যাঙ্কের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিসের ভাই? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ ট্যাঙ্কের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলই হবে হচ্ছে আমাদের বড় হাতের এ। এরপর √/H1 হবে প্রাথমিক অবস্থায় পানি যেখানে ছিল, অর্থাৎ যেখান থেকে পানি মানে যে অবস্থা থাকার পরে, মানে ধরো পানিটাকে এই পর্যন্ত ভরায় নিয়েছি, তারপরে আমরা অরিফিসটা খুলে দিছি। হ্যাঁ, তাহলে প্রাথমিক অবস্থায় পানি কই ছিল? এই লেভেলে ছিল না, তাহলে এখান থেকে একদম ট্যাঙ্কের বটম পর্যন্ত গভীরতাটাই হচ্ছে আমাদের H1। তাহলে √/H1 মাইনাস √/H2। H2 হচ্ছে আমরা ধরো একটা নির্দিষ্ট সময় পর, যেটা কিনা টি সময় পর, যেটা আমরা হিসাব করব, এই টি সময় পর পানিটা এই লেভেলে চলে আসলো। ঠিক আছে, তাহলে এই লেভেল থেকে তলা পর্যন্ত গভীরতাই হচ্ছে H2। ঠিক আছে, তাহলে এই √/H2, তাহলে এখানে কি দাঁড়ালো 2a √/H1 মাইনাস √/H2। এরপর নিচে যেগুলো আছে এগুলো তো তোমরা জানোই, সিডি হচ্ছে নির্গমন সহগ, এ হচ্ছে অরিফিসের ক্ষেত্রফল, অর্থাৎ যে ছিদ্রটা দিয়ে পানিগুলো বের হচ্ছে সেই ছিদ্রের ক্ষেত্রফল, আর 2জি হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ। তাহলে আশা করতেছি আয়তাকার ট্যাঙ্কের অরিফিস দিয়ে পানি নির্গমন হতে কি পরিমাণ সময় লাগবে সেটা সূত্র সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা অর্ধগোলাকার পাত্রে অরিফিস দিয়ে পানি বের হবার সময়টা হিসাব করার জন্য যে সূত্র আছে সেটা দেখবো। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে আংশিক খালি হওয়ার জন্য, অর্থাৎ পুরোটা খালি হবে না, হ্যাঁ, আংশিক পরিমাণে খালি হতে কি পরিমাণে সময় লাগবে সেটার জন্য হচ্ছে এই সূত্র। আর পুরো ট্যাঙ্ক খালি হতে কি পরিমাণ সময় লাগবে সেটা আমরা তোমার হচ্ছে আরেকটা সূত্র দিয়ে দেখবো পরে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে একটা অর্ধগোলাকার পাত্র, এটার নিচে একটা ছিদ্র আছে, এ ক্ষেত্রফল বিশিষ্ট অরিফিসের একটা ছিদ্র আছে। এরপর আমাদের এই যে অর্ধগোলাকার পাত্র আছে, ঠিক আছে, এই অর্ধগোলাকার পাত্রের এটা যদি সেন্টার হয়, তাহলে ব্যাস হচ্ছে এখানে কি, অর্ধগোলাকার পাত্রের ব্যাস হচ্ছে আর, অর্থাৎ এটা যদি পুরোটা কমপ্লিট করতাম তাহলে কি হতো, এখানে একটা গোলাকার পাত্রের সৃষ্টি হতো, কিন্তু পাত্রটা কি অর্ধগোলাকার। তাহলে অর্ধগোলাকার হোক আর পুরো সম্পূর্ণ গোলাকার হোক, আমাদের কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব তো আমাদের ব্যাসার্ধের সমানই হবে, তাই না? তো ব্যাসার্ধ দিতে হবে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের পাত্রের ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো আমাদের আর কি আছে, প্রাথমিক অবস্থায় পানি ছিল এই অবস্থায়, তাহলে প্রাথমিক পানিতল থেকে আমাদের এই অর্ধবৃত্তাকার ট্যাঙ্কের নিচের তলা পর্যন্ত গভীরতা হচ্ছে H1, এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যখন পানিটা একটু নিচের দিকে নেমে আসলো, সে আসার পর যে লেভেলে থাকলো, হ্যাঁ, এখানে হচ্ছে এই লেভেলে আসার পর এই লেভেল থেকে ট্যাঙ্কের তলা পর্যন্ত গভীরতা হচ্ছে H2। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা একটু যদিও বড়, তোমরা যদি একটু টেকনিক করে মনে রাখো তাহলে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবা। যেমন দেখো, উপরে আছে 2π, নিচে আছে CdA√/G2G। এখানেও দেখো নিচে কি ছিল, CdA√/2G, এখানেও কিন্তু সেম জিনিসই আছে। তাহলে উপরে 2π আসছে, এরপরের সঙ্গে উপরে কি আছে, গুণ অবস্থায় আছে, দেখো 2/3r। ঠিক আছে, 2/3 ইন্টু আর, এবার ব্র্যাকেটের ভিতরে আছে হচ্ছে H1⁻3। H1 কোনটা? প্রাথমিক অবস্থায় পানিতল এবং ট্যাঙ্কের বটমের উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে H1 এর উপর 3⁻2, তারপরে তোমার হচ্ছে H⁻3/2 এর মাইনাস হচ্ছে H2⁻3/2, অর্থাৎ প্রাথমিক অবস্থায় পানি লেভেল এবং আমাদের ট্যাঙ্কের তলার গভীরতার উপর 3/2 মাইনাস পানিটা একটা নির্দিষ্ট সময় বার হয়ে যাওয়ার পর যে লেভেলে পানি আসবে ওই লেভেল এবং তলা পর্যন্ত গভীরতা H2 এর উপর 3/2। ঠিক আছে, এরপর এখানে মাইনাস আসবে, এবার আছে 1/5 আসবে এখানে একটা। এরপর আমাদের H1 হচ্ছে আবার ওই যে প্রাথমিক পানির উচ্চতা, এরপর হচ্ছে H2 হচ্ছে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর পানি বের হয়ে যাওয়ার পর যে লেভেলে পানি আসবে ওই লেভেলের তলা থেকে উচ্চতা, তার উপর আবার এখানে পাওয়ার দেবো 5/2। তো সূত্রগুলো একটু জাস্ট তোমাদের মনে রাখতে যদি কষ্ট হতে পারে, কিন্তু কিছু করার না, এখন তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন আসো তোমাদের আমি যখন আমাদের বলবে যে এই অর্ধগোলাকার পাত্রটা সম্পূর্ণ খালি হতে কি পরিমাণ সময় লাগবে, সেই সূত্রটা আমি এখন তোমাদের একটু দেখায় দিই। এখন দেখো, যখন আমাদের কি বলবে যে সম্পূর্ণ অর্ধগোলাকার পাত্রটা খালি হতে কি পরিমাণ সময় লাগবে, তখন আমাদের এই যে এই ছোট সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো কি আছে, 14πr⁵ 15 ইন্টু সিডি ইন্টু এ ইন্টু √/2g। তো এটা হচ্ছে আমাদের যখন অর্ধগোলাকার পাত্রটা বলবে সম্পূর্ণ খালি হতে কি পরিমাণ সময় লাগবে, সেটা সময় নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আংশিক খালি হওয়ার জন্য সময় নির্ণয়ের সূত্র এটা। আয়তাকার পাত্র খালি হওয়ার জন্য, সেটা এখন আংশিক হোক বা সম্পূর্ণ হোক,
সেটার জন্য সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আশা করতেছি তিনটা সূত্র তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ক্লাস থেকে তোমাদের ম্যাথ শুরু করব। তোমাদের মাউথপিসের বইয়ে কিছু আলোচনা আছে। আমি প্রথমেই মাউথপিস সম্পর্কে হালকা ধারণা দিছিলাম। তোমরা মাউথপিসের প্রকারভেদ এবং মাউথপিস সম্পর্কে হালকা একটু রিডিং করে নিলে তোমরা ওটা বুঝতে পারবে। ওটা আসলে আলোচনার কিছু নেই, আর ওখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না। মাঝে সাঝে একটা দুইটা ম্যাথ আসে, ম্যাথগুলো তোমাদের শুধু দেখায় দেবো। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান শুরু করি।